হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্র। WBCS এর অপশনাল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। WBCS এর অপশনালে সেকশন এ অর্থাৎ এখানে তোমাদের ভাষাতত্ত্ব পড়তে হবে। এই ভাষাতত্ত্বের মধ্যে যেটা আজকে আমাদের বিষয় সেটা হচ্ছে ডায়ালেক্টস অফ বাংলা অর্থাৎ বাংলার উপভাষা। এবার প্রথম প্রশ্ন আসছে যে উপভাষা বলতে আমরা কি বুঝি, উপভাষা কাকে বলে। দেখো, বাংলা ভাষার মধ্যে এটা বিস্তৃত স্থানে এই বাংলা উপভাষা বাংলা ভাষা সবাই ব্যবহার করেন এবং এই বাংলা ভাষার যে বিভিন্ন স্থানে যে বাংলা ভাষা যারা ব্যবহার করেন বাংলা ভাষাভাষীরা তারা কিন্তু সকলেই যে ভাষাটা বলেন সেটা সব জায়গাতে সমান হয় না। এক একটা জায়গা অঞ্চল ভেদে দেখা যায় বাংলা ভাষার মধ্যে বেশ কিছু পার্থক্য এসেছে, অথচ তাদের ভাষাটা কিন্তু বাংলা, অর্থাৎ তারা বাংলা ভাষাই বলছেন, কিন্তু যে ভাষাটা তারা বলছেন তার মধ্যে বেশ কিছু পার্থক্য এসছে বা তাদের ভাষার মধ্যে নানান ধরনের বৈচিত্র্য দেখা যাচ্ছে। তাদের কিছুটা যখন আমরা শুনি অর্থাৎ ধ্বনিতাত্ত্বিক, আর কিছুটা হচ্ছে যে রূপতাত্ত্বিক, অর্থাৎ লেখার সময় কিছু পার্থক্য দেখা যায় আর কিছুটা শোনার সময় পার্থক্য দেখা যায়। যেটা শোনার সময় আমাদের পার্থক্য দেখা যায় সেটাকে আমরা বলবো ধ্বনিতাত্ত্বিক, আর যেটা লেখার সময় আমরা দেখবো সেটাকে আমরা বলবো রূপতাত্ত্বিক। অর্থাৎ রূপ মানে দেখছি যেটা, আর ধ্বনি মানে যেটা শুনছি, আমরা কান দিয়ে যেটা শুনছি। তো চলো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি। মাথায় রাখো, অপশনাল বেঙ্গলি পেপার 1 সেকশন এর কিন্তু পার্ট এটা সি পার্টে রয়েছে, সেটা হচ্ছে ডায়ালেক্টস অফ বাংলা, যার বাংলা আসছে উপভাষা। আধুনিক বাংলা উপভাষা মূলত 5টি ভাগে বিভক্ত: রাঢ়ী, ঝাড়খণ্ডী, কামরূপী, বঙ্গালী এবং বরেন্দ্রী। অর্থাৎ আধুনিক যে বাংলা উপভাষা, বাংলার সকলেই বাংলা কথা বলছেন, কিন্তু বাংলা ভাষার মধ্যে অঞ্চল ভেদে 5 রকম ভাবে বাংলা ভাষার পার্থক্য লক্ষ্য করা যায়। এই 5টা পার্থক্য হলো রাঢ়ী, ঝাড়খণ্ডী, কামরূপী, বঙ্গালী, বরেন্দ্রী। উপভাষা কাকে বলা হয়? একই অঞ্চলে প্রচলিত জলবায়ুর প্রভাবে অথবা উচ্চারণগত বৈষম্যের ফলে যখন পরিবর্তিতভাবে উচ্চারিত হয় তখন সেই পরিবর্তিত ভাষারূপকে উপভাষা নামে অভিহিত করা হয়। একই ভাষা, একই কথা, কিন্তু উচ্চারণটার পার্থক্য হচ্ছে, সেটা জলবায়ুগত কারণে হতে পারে বা সেই অঞ্চলের জন্য হতে পারে, তাকে বলা হচ্ছে উপভাষা। উপভাষাগুলো 5টি ভাগে বিভক্ত: রাঢ়ী, ঝাড়খণ্ডী, কামরূপী, বঙ্গালী এবং বরেন্দ্রী। প্রথম আমরা যাতে আসবো সেটা হচ্ছে রাঢ়ী উপভাষা। রাঢ়ী হচ্ছে সব থেকে রাঢ়ীর বিস্তার সর্বাধিক, প্রধানত পশ্চিমবঙ্গের বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা। অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলি কলকাতার মানুষজন, সেই ভাষা হচ্ছে রাঢ়ী ভাষা। এছাড়া আমরা যেগুলো দেখবো, দেখো, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা। এবং এই প্রসঙ্গে বলে রাখি, রাঢ়ীকে বলা হয় বাংলা ভাষার স্ট্যান্ডার্ড উপভাষা, যাকে বলা হয় সেটা হচ্ছে রাঢ়ী। অর্থাৎ আমরা যে লিখিত যে রূপটা দিই, লেখি যাতে যে মান্য চলিত বাংলা যেটা, সেটা কিন্তু এই রাঢ়ী ভাষাতেই লেখা হয়। এরপরে আমরা আসবো যে রাঢ়ী উপভাষার প্রধান প্রধান বৈশিষ্ট্য। এবং আমি আগেই বলেছি যে রাঢ়ী উপভাষা যখন আমরা পড়বো তখন সেক্ষেত্রে আমরা কি করব, যে সেক্ষেত্রে আমরা দুরকম ভাবে পড়বো, একটা হচ্ছে ধ্বনিতাত্ত্বিক আর একটা হচ্ছে রূপতাত্ত্বিক। প্রথম আমরা পড়বো সেটা হচ্ছে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, অর্থাৎ কানে শোনার সময় রাঢ়ী উপভাষার কি কি বৈশিষ্ট্য আমরা শুনতে পাই। প্রথম যেটা অস্থানীয় ও উচ্চারণ, যেমন অতুল, অতুল কথাটাকে আমরা উচ্চারণ করি অতুল। হ্যাঁ, যে কোনো এরকম ধরনের অতুল কথাটা, যে কোনো নামের অতুল নামের ছেলেকে আমরা কি বলি? অতুল না বলে, অতুল কথাটা না বলে আমরা কি বলি? অতুল। অতি, অতয় হস্যই অতি, সেখানে আমরা বলি কি? অতি। তাহলে দেখো উচ্চারণটা আমার লেখাটা আমার হলেও উচ্চারণটা এখানে হচ্ছে কিন্তু ও এর মতন। ঠিক আছে, তার মানে এখানে কি হচ্ছে? অস্থানে ও এর উচ্চারণ হচ্ছে। দ্বিতীয়ত অভিশ্রুতির প্রাধান্য, যেমন করিয়া, কইরা, করে। এখানে অপিনিয়দের প্রাধান্য নেই। অভিশ্রুতির প্রাধান্যতে কি করার দেখানো হচ্ছে যে করিয়া, এটি সংস্কৃত বা সাধু ভাষাতে যে বলা হচ্ছে করিয়া, সেই করিয়ার পরে কইরা, কইরাটা আমরা বলি না, আমরা তাহলে কি বলছি? করে।
এটা হচ্ছে অভিশ্রুতির প্রাধান্য বেশি। রাখিয়া, রাইখা, রেখে, রেখেটাই ব্যবহার করা হয়, রাইখা কথাটা ব্যবহার করা হয় না। তৃতীয়ত, পদের আদিতে শ্বাসাঘাত প্রবণতা থাকার জন্য মহাপ্রাণ বর্ণ অল্পপ্রাণ বর্ণে পরিণত হয়। মহাপ্রাণ হচ্ছে যেটা যে শব্দের গাম্ভীর্যটা বেশি তাকে বলা হয় মহাপ্রাণ বর্ণ, আর যে শব্দের গাম্ভীর্য কম তাকে বলা হয় অল্পপ্রাণ বর্ণ। যেমন ধরো দুধ, দয়হস্য ধ, দুধ, দুধটাকে কিন্তু দুধ আমরা বলি না, কি বলি? দুধ। কাক, কাক, হ্যাঁ, বাঘ, বাঘ, এরকম ধরনের। শব্দান্ত স্থিত অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনিতে রূপান্তরিত হয়। শব্দের শেষে যে অঘোষ ধ্বনি অর্থাৎ ঘোষ ধ্বনি এবং অঘোষ ধ্বনি, এটা হচ্ছে শব্দের গাম্ভীর্যের ওপর এবং শব্দের তীব্রতার উপর নির্ভর করে। সেই অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনিতে রূপান্তরিত হয়। যেমন কাক থেকে কাক, ছাদ থেকে ছাদ। আর হচ্ছে নাসিক মণ্ডলের প্রাধান্য দেখা যায়, অর্থাৎ নাক দিয়ে উচ্চারণ করা একটা প্রবণতা দেখা যায়। যেমন পেচক থেকে পেঁচা, ইষ্টক থেকে ইট। দেখো সব জায়গাতে চন্দ্রবিন্দুর প্রাধান্য দেখা যায়। দ্বিতীয় হচ্ছে যে রাঢ়ীর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য মানে হচ্ছে কি, যেখানে আমরা দেখতে পাবো, অর্থাৎ লেখার সময় যে বৈশিষ্ট্যগুলো আমাদের এখানে আসে। লেখার সময় কি কি বৈশিষ্ট্য আমার এখানে আসে দেখো। প্রথম কথা হচ্ছে যে কর্তৃকারকের বহু বচনে গুলি, গুলো এবং অন্যান্য কারকের বহু বচনে দের বিভক্তির প্রয়োগ হয়। যেমন ধরো ছেলেগুলি, পাখিগুলো, আমাদের, তাদের ইত্যাদি। অর্থাৎ কর্তৃকারক মানে কর্তা কারকের ক্ষেত্রে গুলি, গুলো এই কথাগুলো ব্যবহৃত হয়, এবং যেখানে কর্তৃকারক নেই মানে বহু বচনে অন্যান্য কারকের ক্ষেত্রে আমাদের, তাদের, তোমাদের, এই যে ধরনের, এখানে দের কথাটা ব্যবহার করা হয়, দের বিভক্তির প্রয়োগ দেখা যায়। অধিকরণ কারকে এ, তে বা এতে বিভক্তি যোগ করে। যেমন ধরো এর ক্ষেত্রে দেখো যেখানে কোথায় এ বিভক্তি যোগ হয়, ঘরে এসো। রাঢ়ীতে কিন্তু কখনোই বলা হয় না ঘরেতে এসো, বলে কি বলা হয়? ঘরে এসো। আর কি? বাড়িতে এসো। আর এতে কথাটা ব্যবহার করা হয়, শুধু তে কথাটা ব্যবহৃত হয় না, এতে কথাটা ব্যবহৃত হতে পারে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, যদি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লাইন। গ, মুখ্য কর্মে কোনো বিভক্তি যোগ হয় না, কিন্তু গৌণ কর্মে বিভক্তি যোগ হয়। যেমন মাস্টারমশাই ছাত্রকে অঙ্ক কষাচ্ছেন, মুখ্য কর্ম অঙ্ক, কোনো বিভক্তি যোগ হয় না, শূন্য বিভক্তি। কিন্তু গৌণ কর্ম অর্থাৎ কাকে? ছাত্রকে, এই জায়গাতে কে বিভক্তি যোগ হচ্ছে। দ্বিতীয় হচ্ছে বঙ্গালী। বঙ্গালী উপভাষা হচ্ছে পূর্ববঙ্গের প্রধান উপভাষা। দেখো রাঢ়ী যেমন কলকাতা স্ট্যান্ডার্ড, তেমনি বঙ্গালী হচ্ছে পূর্ববঙ্গের। অর্থাৎ আমাদের সেই সময় তো ভাগ ছিল না যে পূর্ববঙ্গ বা পশ্চিমবঙ্গ বলে কোনো ভাগ ছিল না, অর্থাৎ তখন সমগ্র বঙ্গদেশ মিলেই ছিল বাংলার বিস্তার, বাংলা ভাষার বিস্তার। যখন এরকম ছিল তখন দেখা যেত যে সমগ্র বাংলাদেশের মধ্যে পূর্ববঙ্গের দিকে এবং পশ্চিমবঙ্গের দিকে দুরকম ধরনের ভাষার মধ্যে একটা পার্থক্য ছিল, এবং সেই পার্থক্যর হিসাব করেই আমাদের কি করা হয়েছিল, রাঢ়ী এবং বঙ্গালী এই দুটো ভাষার নামকরণ করা হয়েছিল। এবং অধুনা যে বাংলাদেশ, এই অধুনা বাংলাদেশকে তখন বলা হতো কি? বঙ্গালী, বঙ্গাল দেশ। অতএব সেই খানকার ভাষাটাকে তখন কি বলা হতো? বঙ্গালী উপভাষা। আর যেহেতু এই দেশটা, আমরা যে রাঢ়ীর ক্ষেত্রে যে জায়গাগুলোর কথা পড়লাম, এই যে সম্পূর্ণ অঞ্চলটাকে বলা হতো কি? রাঢ় বাংলা। অতএব সেই জন্য এখানকার যে ভাষা তাকে বলা হচ্ছে কি? রাঢ়ী। ঠিক আছে, তাহলে বঙ্গালী হচ্ছে পূর্ববঙ্গের প্রধান উপভাষা। এবং এখানে কি কি আছে জায়গা, কোথায় কোথায় দেখো, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, ফরিদপুর, যশোর, খুলনা, বিরাট এলাকা জুড়ে এই উপভাষা প্রাধান্য লাভ করেছে। বঙ্গালী উপভাষার ক্ষেত্রেও আমরা দুটো বৈশিষ্ট্য দেখব, অর্থাৎ একটা ধ্বনিতাত্ত্বিক যেটা কানে শোনা যায়, আর আরেকটা হচ্ছে কি রূপতাত্ত্বিক, অর্থাৎ যেটা লেখার সময় ব্যবহার করা হয়। তাহলে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আগে রাঢ়ীর ক্ষেত্রে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কি অভিশ্রুতির ব্যাপক প্রয়োগ, অর্থাৎ করিয়া, কইরা, করে। এখানে কিন্তু অপিনিহিতি অর্থাৎ অভিশ্রুতি অবধি যাচ্ছে না, তার আগের পাঠ অবধি রয়েছে। যেমন করিয়া থেকে কইরা, করে যেই হবে সঙ্গে সঙ্গে ওটা কিন্তু রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্য হয়ে যাবে। অর্থাৎ কইরা অপিনিহিতির ব্যাপক প্রয়োগ দেখা যায়, অপিনিহিতির সার্বিক প্রয়োগ, যেমন লক্ষ্য থেকে লৈক্ষ্য, যোগ্য থেকে যৈজ্ঞ,
এরকম, অর্থাৎ ওরা ভেঙে ভেঙে উচ্চারণ করে এবং সেই কারণে এখানে কি হচ্ছে, অপিনিহিতির সার্বিক বা ব্যাপক প্রয়োগ আমরা লক্ষ্য করে থাকি। দ্বিতীয়ত কি হচ্ছে, সংবৃত এটা রূপে পরিচিত, অর্থাৎ যেখানে সংবৃত মানে আমরা রাঢ়ীর ক্ষেত্রে দেখি কথাটা তাকে মুখটা বন্ধ করে উচ্চারণ করা হয় ওরা কি করে এইভাবে উচ্চারণ করা হয়, অর্থাৎ সংবৃত এখানে বিবৃত রূপে উচ্চারিত। যেমন দেশ থেকে ড্যাশ, তেল থেকে তেল, দেশ দে, কারটা দেখো আমরা সংবৃত বলছি, আর ওখানে কারটা আসছে না, ড্যাশ, তেল থেকে তেল, এই ধরনের কথাগুলো ব্যবহার করা বেশি হয়। আর হচ্ছে কি র এবং ডয়শূন্য র স্থান পরিবর্তন করা হয়। যেমন তাড়াতাড়ি, তাড়াতাড়ি ওরা বলে তাড়াতাড়ি, অর্থাৎ রটা আরো বেশি ডয়শূন্য র হিসেবে উচ্চারিত হয়। তোমরা জানো বয়শূন্য র এবং ডয়শূন্য র এর মধ্যে একটা পার্থক্য আছে। বয়শূন্য র যখন আমরা ব্যবহার করি তখন সেই রটা কি হয় আমাদের সংবৃত অর্থাৎ মৃদু, এবং ডয়শূন্য র যখন আমরা ব্যবহার করি তখন সেটা মানে গাঢ়, অর্থাৎ এখানে আরেকটু তীক্ষ্ণভাবে উচ্চারিত হয়। কাজেই আমরা যখন এখানে বলবো তাড়াতাড়ি, ওরা সেটাই বলবে তাড়াতাড়ি, অর্থাৎ রটা আরো বেশি তীক্ষ্ণভাবে উচ্চারিত হয়। চার, 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 এইভাবে উচ্চারিত হচ্ছে। অনেক ক্ষেত্রে ও হর্ষ রূপে উচ্চারিত হয়, অর্থাৎ কোদাল, কুদাল, কোদাল কথাটা কয় ওকার, কথাটা হিসেবে উচ্চারিত হচ্ছে, কোদাল থেকে কুদাল। দোষ থেকে দুষ, কথাটা ছিল দোষ, তার থেকে কি হয়ে গেল দুষ, ঠিক আছে। আর হচ্ছে তালবিক স এবং দন্তের স এর স্থানে হ উচ্চারিত হয়। শাক থেকে হাক, সকল থেকে হগল, এই কথাটা প্রায়শই শোনা যায়, অনেকেই বলে থাকে সকল থেকে হগল, হগল বই খাতা লইয়া যাইতেছি, এরকম ধরনের একটা ভাষা প্রায়শই যারা একটুখানি পূর্ববঙ্গের ভাষা বলতে পারেন তারা অনেকেই এ ধরনের কথা শুনে থাকবেন। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে কি হচ্ছে, যখন আমরা কোনো কিছু লিখছি তখন কিন্তু রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য শোনার ক্ষেত্রে নয়, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি হচ্ছে, কর্তৃকারকে এই বিভক্তির প্রয়োগ রয়েছে। এই বিভক্তির প্রয়োগের ক্ষেত্রে কি নবীন আসে, এখানে কি হবে নবীনে আইসে, অর্থাৎ অপিনিহিতের প্রয়োগ রয়েছে যেমন, সেই জন্য আইসে হচ্ছে, আসের জায়গায় আইসে, আর নবীনে আইসে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে কি গৌণ কর্মে রে বিভক্তি হয়। আমরা এখানে কি বলেছিলাম, যখন রাঢ়ী পড়িয়েছিলাম তখন আমরা কি বলেছিলাম যে গৌণ কর্মে কোনো বিভক্তি যুক্ত হয় না, শূন্য বিভক্তি যুক্ত হয়। শূন্য বিভক্তি মানে বিভক্তি যেটা দেখা যায় না তাকে বলা হয় শূন্য বিভক্তি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে রে বিভক্তি যুক্ত হয়। যেমন তারে খাইয়ে দাও, অর্থাৎ তারে কথাটা ব্যবহার করা হচ্ছে। গ, কর্তৃকারক ভিন্ন অন্য সব কারকে বহু বচনে রা অথবা রার, গো অথবা গোর বিভক্তি যুক্ত হয়। যেমন আমরার, আমাগোর ইত্যাদি। আমাগোর দেশের বাড়িতে, আমাগোর আমাদের, আমরা যখন রাঢ়ীতে বলবো কি আমাদের দেশের বাড়িতে, ওদের ওখানে সেই ভাষাটা কি হবে আমাগোর দেশের বাড়িতে, ঠিক আছে। এরপরে দেখো আরেকটা পার্ট আসে, সেটা হচ্ছে কি ঝাড়খণ্ডী। মূল কিন্তু দুটো ভাষা, একটা হচ্ছে রাঢ়ী, একটা হচ্ছে বঙ্গালী। এই দুটো সব থেকে বেশি, এই দুটো ভাষাতে বাংলা ভাষার বেশিরভাগ মানুষ কথা বলে। তারপরে যে ভাষাগুলো সেটা হচ্ছে ঝাড়খণ্ডী, কামরূপী এবং বরেন্দ্রী। এরপরে থার্ড যেটা খুব ইম্পর্টেন্ট ডায়ালেক্ট বা উপভাষা সেটা হচ্ছে ঝাড়খণ্ডী। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলা, ঝাড়খণ্ডের বোকারো, ধানবাদ, সরাইকেল্লা, পূর্ব এবং পশ্চিম সিংভূম জেলা এবং উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় এই উপভাষার প্রচলন লক্ষ্য করা যায়। খেয়াল করে দেখো যে জায়গাগুলো রয়েছে সেগুলো হচ্ছে বিহার এবং উড়িষ্যার কাছাকাছি। অতএব এই ভাষাগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণে উড়িয়া এবং হিন্দির টান রয়েছে। যেহেতু উড়িয়া এবং হিন্দির টান এগুলোর মধ্যে রয়েছে, কাজেই সেই জন্য এই ভাষাগুলোর মধ্যে বেশ কিছুটা এই ধরনের ভাষার যে উচ্চারণ বৈশিষ্ট্য সেগুলো এসে ঢুকে পড়েছে, এবং কিন্তু ভাষাটা কিন্তু টোটালি বাংলা ভাষা, অর্থাৎ বাংলা ভাষারই আরেকটি পার্ট যেটাকে বলা হচ্ছে ঝাড়খণ্ডী।
ঝাড়খণ্ডী ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে? অনুনাসিকতার প্রচুর প্রাচুর্য, অর্থাৎ এরা প্রচুর কথা যেটা প্রয়োজন নেই সেটা তো নাকে সুর টেনে বলে, যেমন হাড়ি হাঁড়ি, উঠ উঠ, এরকম ধরনের কথা বলে। দ্বিতীয়ত হচ্ছে আদিস্থিত ওকার অকারে পরিণত হয়, যেমন প্রথমে যদি যেটা ওকার রয়েছে সেটা কিন্তু ও কারটাই উড়ে গিয়ে অকারে রূপান্তরিত হয়। বোকা থেকে বকা, রোগা থেকে রগা। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি মনে করি যে বোকা বকা বলছে মানে কেউ বকছে সেটা বলছে, তা নয়, ওরা বোকাকে বকা কথাটা বলে। রোগা থেকে ওরা কি বলে? রগা। মহাপ্রাণ বর্ণ রক্ষিত হয়েছে, যেমন ধরো বুড়া, পড়া ইত্যাদি। অর্থাৎ বুড়া ডয় শূন্য র না ইউজ করে ঢয় শূন্য র ইউজ করা হচ্ছে, বুড়া এবং পড়া। ঠিক আছে। আর হচ্ছে কি, অধিকাংশ ক্ষেত্রে র ল আর ল রতে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ যেখানে র আছে সেই রটা লয়তে ব্যবহৃত হচ্ছে, আর যেখানে ল আছে সেটা লটা রয়তে ব্যবহৃত হচ্ছে। যেমন ধরো নহে লহে, নিপ লিভ ইত্যাদি, মানে নিব থেকে লিব, এরকম ধরনের কথা। আর হচ্ছে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের জন্য কি কি হচ্ছে, যে প্রথমেই শ্বাসাঘাত প্রবণতা রয়েছে, যার জন্য কি হচ্ছে যে মধ্যস্বরের লোপ আর ব্যঞ্জনবর্ণ দীপ্ত হয়, দীপ্ত মানে দুবার হয়, অর্থাৎ মাঝখানের যে বর্ণটা ছিল সেই বর্ণটা থাকছে না, এবং ব্যঞ্জনবর্ণ যেটা সিঙ্গেল ছিল মানে একটা ছিল সেটা দুবার, দুটো দীপ্ত উচ্চারিত হচ্ছে, ডবল উচ্চারিত হচ্ছে। যেমন দুইটা জায়গায় দুটা, কথাটা হচ্ছে দুইটা, দেখো হর্ষইটা উড়ে গেল, কথাটা ছিল দুইটা, এই হর্ষইটা বাদ পড়ে গেল, বাদ পড়ে গিয়ে কি হলো, যে এটা যেহেতু বাদ পড়ে গেল তখন মাঝখানে কি হলো, এই দুটা রয়েছে আর কি রয়েছে, টটা রয়েছে, তাই তো, মানে তো হর্ষইটা বাদ চলে গেছে, এই হর্ষইয়ের জায়গায় এখানে আরেকটা ট সুর এলো, তাহলে কি কথাটা হলো, দুটা। হ্যাঁ, আর হচ্ছে কি, যে উত্তম পুরুষের সর্বনামে হয় মুই, হামরা, মোকে ইত্যাদি। উত্তম পুরুষের সর্বনামের ক্ষেত্রে তখন আমরা দেখি উত্তম পুরুষ মানে যেটাকে ইংরেজিতে বলা হয় যে ফার্স্ট পার্সন, মানে আমি। উত্তম পুরুষের ক্ষেত্রে তখন আমরা কি বলছি, মুই, অর্থাৎ আমি, আমাকে, আমাদের, এই কথাগুলো মুই, হামরা, মোকে, এই ধরনের ভাষাগুলো ব্যবহৃত হয়। আর হচ্ছে কি, মুখ্য বা গৌণ কর্মে কে বিভক্তি ব্যবহৃত হয়, মুখ্য অথবা গৌণ কর্ম যে কোনো কর্মেতে এক্ষেত্রে কিন্তু এরা কে বিভক্তি ব্যবহার করে। যেমন বাপকে বললা, বাপকে বানানটা দেখে নাও ভালো করে, বয়জফলা প, বপকে বললা, কারণ এখানে এই জায়গাটার মতনই এই যে স্বরের লোপ, মধ্য স্বরের লোপ হয়েছে, এই যে বললাম তার জায়গায় কি হয়েছে, আর ব্যঞ্জনবর্ণ দ্বিত্ব হয়েছে, তাহলে এখানে কি হলো, বাপকে বললা হয়ে গেল, বললাম না করে বা বললাম বলে কি হয়ে গেল, বললাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছে কামরূপী, এটা কিন্তু অসমীয়া ভাষারই একটা পার্ট, এই কামরূপী ভাষাটা, তবুও বাংলা ভাষাই বটে, কারণ সম্পূর্ণরূপে যে অসমীয়া ভাষা যেটা, সে অসমীয়া ভাষাটা কিন্তু বাংলা ভাষা থেকে আলাদা হয়ে গেছে, অথচ বেশ কিছু মানুষ আছে যারা বাংলা ভাষায় কথা বলে, সেই ভাষাটার মধ্যে অসমীয়া ভাষার প্রভাব প্রভূত পরিমাণে দেখা যায়। এই অসমীয়া ভাষার প্রভাব কি কি আছে, কোন কোন জায়গাতে আছে দেখো, আসাম অর্থাৎ কামরূপ জেলা, উত্তরবঙ্গ, উভয় ক্ষেত্রে এই কথা বলা হয়, এই কামরূপী ভাষার কথা বলা হয়। এই ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো কি কি, প্রথম কথা, এই ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে কি, যে অপিনীতির প্রয়োগটা সীমিত, অর্থাৎ অপিনীতির প্রয়োগ খুব একটা বেশি নেই, অপিনীতি বা অভিশ্রুতি এই দুটোরই ব্যবহার কিন্তু, অভিশ্রুতির ব্যবহার হয়তো আরেকটু বেশি, কিন্তু অপিনীতির ব্যবহার খুবই সীমিত, নেই বললেই চলে। যেমন আদি অ প্রায়শই বিলুপ্ত হয়েছে, যেমন ধরো অসুখ, এই অসুখের মধ্যে অটা উড়ে গেছে, গিয়ে এখানে কি এসছে, আ, অসুখের মধ্যে অটা আসছে না, কি আসছে, আসুখ, অর্থাৎ ওরা আয়ের পরিবর্তে, অয়ের পরিবর্তে আ কথাটা ব্যবহার করে। তৃতীয়ত হচ্ছে চ, ছ, জ, ঝ, এই চ, ছ, জ, ঝ এর পরিবর্তে খণ্ডের ত এবং দন্তের স ওরা ইউজ করে, অর্থাৎ ওদের কামরূপী ভাষার মধ্যে আমরা একটা জোজব একটা ভাব পাই,
হ্যাঁ, এবার খণ্ডত্ব এবং দন্তেশ এটা তো এমনিভাবে উচ্চারণ করা সম্ভব নয়, অতএব এখানে যদি উচ্চারণ আমরা ওইভাবে বলতে চাই তাহলে একটা জ জ উচ্চারণ একটা হয়, এরকম একটা জ জ উচ্চারণ পাওয়া যায়, অথবা দ জ বা জ রূপে পরিবর্তিত হয়। আর র ধ্বনি অনেক জায়গাতে নেই, বর্জিত হয়েছে। যেমন রাজাকে ওরা রাজা বলে না, বলে আজা, রাজার জায়গায় আজা, র ধ্বনিটাই এদের অনেক জায়গাতে ব্যবহৃত হয় না। এরপরে আসছে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। যেমন কখনো কখনো এটাও ক্ষেত্রেও এই ঝাড়খণ্ডী ভাষার মতন লটা নতে রূপান্তরিত হয়, যেমন লালের জায়গায় নাল, লাল কথাটার জায়গায় নাল। হ্যাঁ, আর হচ্ছে সব দন্তেশ্বই কিন্তু তালবের সাথে পরিচালিত। তিনটে যে ধ্বনি আছে আমাদের, তালবের স, দন্তের স এবং পেটকাটা মূর্ধন্য ষ। তোমরা যারা বাংলার ছেলে মেয়ে তারা নিশ্চয়ই জানো যে তিনটে ভাষা, তিনটে স্বয়ের তিন রকম উচ্চারণ। দন্তের স অনেক বেশি সফট অর্থাৎ নরম, পেটকাটা মূর্ধন্য ষ খুব সরু এবং তালবের স অনেক বেশি মোটাভাবে উচ্চারিত হয়। স অর্থাৎ তীক্ষ্ণ এবং খুব ভারীভাবে উচ্চারণ করা হয়। দন্তের স তারপরে এবং শটা হচ্ছে পেটকাটা মূর্ধন্য ষ আরও সরুভাবে উচ্চারিত হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা শীষ কথাটা বলতে পারি, এই যে স কথাটা হয় এটা পেটকাটা মূর্ধন্য ষ দিয়ে হয়। কিন্তু এদের এখানে দেখা যাচ্ছে যে দন্তের স বা পেটকাটা মূর্ধন্য ষয়ের কোনো ব্যাপারই নেই, যত রকমের স আছে ওই একটাই স ওদের উচ্চারিত হয়, সেটা হচ্ছে তালবের স। এবং ঢয়শূন্য বা ঢয়শূন্য র র ধ্বনিতে রূপান্তরিত হয়। যেমন শাড়ি, শাড়িটাকে ওরা কি বলে শাড়ি, অর্থাৎ নর্মাল র ব্যবহার করা হয়, শাড়ির জায়গায় শাড়ি। এরপরে আসছে বরেন্দ্রী উপভাষা। এবং বরেন্দ্রী উপভাষা হচ্ছে বাংলাদেশ আর ভারতের পদ্মা এবং মহানন্দা উপত্যকা অঞ্চল জুড়ে বসবাসকারী বাঙালিদের ব্যবহৃত একটি ভাষা। এই উপভাষার বিশেষ একটি সুর আছে, যার জন্য এই উপভাষাটি সমগ্র বঙ্গে খুব জনপ্রিয়, বরেন্দ্রী উপভাষা। হ্যাঁ, এবং একটা নির্দিষ্ট অঞ্চলের মানুষজন এই ভাষায় কথা বলে, এবং সেই জায়গাটা কোথায় না পদ্মা আর মহানন্দা উপত্যকা অঞ্চলের মধ্যেই এই ভাষাটাকে আমরা দেখতে পাই। দেখো সারা পশ্চিমবঙ্গ বা পূর্ববঙ্গ জুড়ে যতগুলো আমরা ভাষা পড়লাম তার মধ্যে এই বরেন্দ্রী উপভাষাটা নির্দিষ্ট একটা অঞ্চলে কিন্তু বিস্তার লাভ করেছে। বরেন্দ্রীর ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য যেগুলো সেগুলো আমরা দেখব। প্রথম কথা, স্বরধ্বনি কিন্তু অপরিবর্তিত, কিন্তু এটা এর মতন হচ্ছে, যেমন এক থেকে এক, অর্থাৎ এ এক কথাটা আমরা কিভাবে বলি এক, এ আর ক, সেখানে উচ্চারিতটা আমার হচ্ছে কি এ, অর্থাৎ এক। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে মহাপ্রাণ বাণী ধ্বনি কোনো কোনো স্থানে অল্প প্রাণ বর্ণে পরিণত হয়েছে, আর অটা র আর রটা অয়তে পরিণত হয়েছে। যেমন ধরো আমের রস, এটাকে ওরা কি বলে রামের অস, মানে অটা হয়ে গেল অ বা আটা হয়ে গেল র, আর রটা হয়ে গেল অ অথবা আ। তাহলে কি হচ্ছে যে আমের রস সেটা হয়ে গেল ওদের ভাষায় কি রামের অস। আর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে যেগুলো হচ্ছে সেটা হচ্ছে কি যে স্বরের অনুনাসিকতা, অর্থাৎ একটা জায়গায় বলেছিলাম যে পেচক, পেঁচা, ইষ্টক, ইট বা হাঁড়ি, উট, এই জিনিসগুলো এগুলো কিন্তু বজায় থাকছে, অর্থাৎ স্বরের অনুনাসিকতা বজায় রয়েছে। বহু বচনে গুলা গিলা প্রত্যয় ব্যবহৃত হচ্ছে। গৌণ কর্মে ক বিভক্তি এবং অধিকরণ কারকে ত বিভক্তির প্রয়োগ হচ্ছে, অর্থাৎ আমরা দেখব কি গৌণ কর্মে ক বিভক্তি আসছে এবং অধিকরণ করকে তে বিভক্তির ব্যবহার প্রয়োগ চলে আসছে। এই ছিল আজকে আমাদের উপভাষা নিয়ে আলোচনা। কেমন লাগলো আমার ভিডিও সেটা অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের এই অপশনাল যে বাংলার সেই বাংলার পড়ানো কেমন লাগছে, এবং যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে জানাও, কমেন্ট করো, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং এই অপশনাল বাংলা এবং অন্যান্য ডেসক্রিপটিভ বাংলা বা অন্যান্য বিভিন্ন সাবজেক্টের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক করে রাখো, সাবস্ক্রাইব করো এডু মন্ত্র চ্যানেলটি, এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো যাতে কোনো ভিডিও এলে প্রথম তোমাকে শো করানো হয়, যাতে তুমি দেখতে পাও। আবারও ফিরে আসবো এই বাংলার অপশনাল বাংলার বিভিন্ন বিষয় বা অন্যান্য অপশনাল বাংলারই বিভিন্ন পার্টগুলো নিয়ে আবার আমরা পরের ভিডিওতে ফিরে আসছি। আজকের জন্য এইটুকুনি।